গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প পটাশগড়ের জঙ্গলে। আজ রইল দ্বিতীয় পর্ব। শুরু করছি আজকের গল্প পটাশগড়ের জঙ্গলে। জয়পতাকা শুকনো মুখে একটা ঢোক গিললেন। এই সাংঘাতিক চোরাবালির মাঝখানে বাড়ি তৈরি করেছিল কে? কিভাবেই বা করলো? হঠাৎ তার মনে পড়ল পটাশগড় নামটা যা থেকে হয়েছে তা আসলে একটা কেল্লা। এই কেল্লার নামই পটাশগড়। শোনা যায় সাধারণত কেল্লার চারধারে পরিখা থাকে। পটাশগড়ের চারধারে পরিখা ছিল না, ছিল চোরাবালি। কেল্লা যারা আক্রমণ করতে আসতো তাদের সমাধি রচিত হতো চোরাবালিতে। পটাশগড়ে তাই বাইরের শত্রু কখনো ঢুকতে পারতো না। কিন্তু এ গল্প কিংবদন্তি বলে জয়পতাকা বিশ্বাস করেননি। তাহলে কি এই সেই কুখ্যাত পটাশগড়? জয়পতাকা অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। চারিদিকে হাহাকারের মতো চোরা পালিয়ারি, মাঝখানে একটা ধ্বংসস্তূপ। কি অদ্ভুত দেখাচ্ছে মৃদু জ্যোৎস্নায়। ডিনারের আর দেরি নেই, সময় হয়ে এলো। জয়পতাকা চারদিকে ত্রস্ত হরিণের মতো তাকালেন। ফাঁকা জায়গা, কেউ লুকিয়ে থাকলেও আন্দাজ করতে পারবেন, কিন্তু কেউ কোথাও নেই। ফের যখন বাড়িটার দিকে ফিরে তাকালেন জয়পতাকা, তখন তার চক্ষু স্থির হয়ে গেল। ধ্বংসস্তূপ আর নেই। সেই জায়গায় ছোট্ট একটা দোতলা কেল্লা যেন দুধে স্নান করে ঝকঝক করছে। ঘরে ঘরে বাতি জ্বলছে। কি সুন্দর যে দেখাচ্ছে! যান, সামনেই রাস্তা, সাহেব অপেক্ষা করছেন। কে আপনি? হুংকার দিলেন জয়পতাকা। কেউ জবাব দিল না। একটা দমকা বাতাস হা হা করে বয়ে গেল শুধু। জয়পতাকা ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু পারলেন না। পায়ে পায়ে তিনি এগিয়ে যেতে লাগলেন সম্মোহিতের মতো। আশ্চর্যের বিষয়, তিনি বালিয়াড়িতে নামবার আগেই একটা শেয়াল কোত্থেকে এসে তার আগে নেমে পড়ল। তারপর তার দিকে একবার ঘাড় ঘুরিয়ে চেয়ে দুলকি চালে চলতে লাগলো। চোরাবালিতে শেয়ালটা ডুবলো না। জয়পতাকা শেয়ালটার পিছু পিছু হাঁটতে লাগলেন। পায়ের নিচে বেশ শক্ত আঁট বালি, কোথাও তেমন ভুসভুসে নয়। তাহলে কি ধরে নিতে হবে যে চারদিকে চোরাবালি থাকলেও কেল্লায় যাওয়ার একটা রাস্তা আছে? জয়পতাকা তার পকেট থেকে একটা কাঁচা টাকা বের করে পাশে 1.5 ফুট তফাতে ছুঁড়ে দিলেন। সেটা ভুস করে ডুবে গেল। জয়পতাকা তার সস্তার কলমটাও ছুঁড়ে দিয়ে পরীক্ষা করলেন। সেটাও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। বেভুলে একটু এদিক ওদিক পা রাখলেই বেমাল লোম বালির মধ্যে গায়েব হয়ে যেতে হবে। জয়পতাকা শেয়ালটার পিছু পিছু চলতে লাগলেন। কেল্লার জমিতে যখন পা রাখলেন তখন উদ্বেগ আর উৎকণ্ঠায় তার ঘাম হচ্ছে। কিন্তু চারদিকে বালিয়াড়ির মধ্যে চমৎকার মরুদ্যানের মতো বাগান দেখে জয়পতাকার প্রাণ জুড়িয়ে গেল। ভারী সুন্দর বাগান। পাথরে বাঁধানো ফোয়ারা থেকে জল ছড়িয়ে পড়ছে গোল পাথরের চৌবাচ্চায়। কেল্লাটি বেশ ছোট, শ্বেত পাথরের চওড়া সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। সামনে সিংহ দরজা। জয়পতাকা নির্বিঘ্নে সিংহ দরজায় পৌঁছে চারদিকে চাইলেন। কোনো পাহারাদার নেই, মানুষজন নেই। কিন্তু ভিতরে ঘরে ঘরে ঝাড়বাতির উজ্জ্বল আলো জ্বলছে। একটা পিয়ানোর মিষ্টি শব্দ ছড়িয়ে পড়ছে চারদিকে। ক্ষুধাতুর ক্লান্ত জয়পতাকা ভিতরে ঢুকলেন। আসুন আসুন, ডান দিকে ডাইনিং হল, ঢুকে পড়ুন। সেই মোলায়েম গলা। জয়পতাকা চারদিকে আবার চাইলেন। কেউ নেই। ডান দিকে একটা টানা চওড়া বারান্দা, ঝকঝক করছে পরিষ্কার। বারান্দা পেরিয়েই মস্ত লম্বা ডাইনিং হল। অন্তত
50 জন বসে খেতে পারে এত বড় মেহগনির টেবিল। তার উপর মোমদানিতে সার সার মোম জ্বলছে। ওপরে জ্বলছে অন্তত 10টা ঝাড়বাতি। টেবিলের ওপর থরে থরে খাবার সাজানো। গন্ধে বাতাস ম ম করছে, কিন্তু কেউ নেই। জয় পতাকা থমকে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটা শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলেন, টেবিলের চারধারে সাজানো চেয়ারের মধ্যে একটা চেয়ার কে যেন পিছনে টেনে সরিয়ে দিয়েছে। বসুন, ডিনারের সময় হয়েছে। সেই বিনয়ী গলা। হঠাৎ একটা মিষ্টি গান বেজে উঠল অলক্ষ্যে। জয় পতাকা সম্মোহিতের মতো টানা চেয়ারটায় বসলেন। ভারী অস্বস্তি হচ্ছে, গা ছমছম করছে, আবার খিদেও ভয়ানক। একটু দ্বিধাগ্রস্ত হাতে তিনি চামচ তুলে নিলেন, তারপর খাওয়া শুরু করলেন। রাতে রোজকার মতো দাবা খেলতে বসে জয়ধ্বনি বললেন, বুঝলে লাহিড়ী, তুমি বয়সকালে অনেক শেয়াল টেয়াল মেরেছো বটে, রোগা পটকা লোকদের ধরে ধরে এনে কুস্তিতেও হারিয়েছো, কিন্তু আমার নাতি জয় পতাকা আজ যা কাণ্ড করেছে, শুনলে তোমার নিজের জন্য দুঃখ হবে। শ্যাম লাহিড়ী খুব গম্ভীর মুখে বললেন, তোমার নাতির ঘটনা সবই শুনেছি, কিন্তু বয়সকালে আমি মোটেও শেয়াল মারিনি, মেরেছি পাগলা হাতি আর মানুষ খেকো বাঘ। জয়ধ্বনি খিচিয়ে উঠে বললেন, রাখো রাখো, মেরেছ তো বন্দুক দিয়ে, ভারী বাহাদুরি। বাঘের তো দাঁত নখ ছাড়া কিছু নেই, হাতি বেচারার সম্বল শুধু গায়ের জোর আর সুঁড়। তাদেরও যদি রাইফেল বন্দুক থাকতো, তাহলেও না হয় বুঝতুম। পারবে আমার নাতির মতো খালি হাতে লড়তে? আমি তো জয় পতাকাকে একটা সোনার মেডেল দেব বলেছি, একটু আগে ঢেঁড়া পিটিয়ে গেল, শুনেছো? জয় পতাকাকে পরশু নাগরিক সংবর্ধনাও দেওয়া হবে, শুনেছি। আরো শুনেছি ওই দিনই আবার জয় পতাকাকে নিন্দা করে আর একটা সভায় একটা প্রস্তাবও নেওয়া হবে। ওই মর্কট ব্যোমকেশ দুটো সভারই সভাপতি। কিছু লোক হিংসেয় জ্বলে পুড়ে মরছে, তারাই করছে ওসব। শ্যাম লাহিড়ী একটা বড় শ্বাস ফেলে বললেন, জয় পতাকা খুব ভালো ছেলে, শুনেছি তার অঙ্কের মাথা খুব সাফ। শুধু অঙ্ক? অঙ্ক, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, পাটিগণিত, জ্যামিতি, অ্যারিথমেটিক, বীজগণিত, কোনটায় নয় বলো? শুনেছি ভূগোল, ইতিহাস এসবও তার মাথায় খুব খেলে। বিজ্ঞান বলো বিজ্ঞান, সায়েন্স বলো সায়েন্স, কোনটায় সে কাটছে কম? শ্যাম লাহিড়ী গম্ভীর মুখে বললেন, দেখো জয়ধ্বনি, তুমি সেই যে কাশির টোলে সংস্কৃত শিখে এসেছিলে, তারপর আর দুনিয়ার কিছুই শেখনি। জয়ধ্বনি ফের খিঁচিয়ে উঠে বললেন, যে সংস্কৃত শিখেছে তার আবার কিছু শেখার আছে নাকি? সংস্কৃত হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। দুপাতা ইংরেজি দুপাতা অঙ্ক শিখলেই বুঝি চতুর্ভুজ হওয়া যায়? এই যে তুমি এত শিখলে, গাদা গাদা পড়া মুখস্থ করলে, তা পারলে ব্যোমকেশের মতো মুখ্যুর সঙ্গে এঁটে উঠতে? তুমি এত শিখে বুড়ো বয়সে ঘরে বসে বসে লেজ নাড়ছো, আর ওদিকে ব্যোমকেশ পৌরপিতা হয়ে কত জায়গায় দাবড়ে বক্তৃতা দিয়ে আসর গরম করে বেড়াচ্ছে। শ্যাম লাহিড়ী মৃদু মৃদু হেসে বললেন, ভুলে যাচ্ছ কেন যে এটা কলিযুগ? কলিযুগে কি হয় জানো? যত ভালো লোক সবাই মাথা নিচু করে থাকে, আর খারাপ মুখ্যু অপদার্থরা দাবড়ে বেড়ায়। ওসব হচ্ছে হিংসুটেদের মতো কথা। ব্যোমকেশের সঙ্গে এঁটে উঠতে না পেরে তুমি এখন কলিযুগের দোহাই দিচ্ছ। কলিযুগ তো কি, এই যুগেই তো আমার নাতি কত বড় একখানা কাণ্ড করে দেখালো। শ্যাম লাহিড়ী নিমিলিত চোখে চেয়ে বললেন, তোমার নাতি হলো সাক্ষাৎ কল্কি অবতার। তা সেই জাম্ববানটা কালুর পিঠে চেপে গেলই বা কোথায়? সে কালুকে দেশ ছাড়া করে তবেই ফিরবে। শ্যাম লাহিড়ী মৃদু একটু হেসে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কালুর কত বয়স তা জানো? জয়ধ্বনি একটু বিপাকে পড়ে মাথা চুলকে বললেন, কালুর বয়স? তা মন্দ হবে না, অনেক কাল ধরেই তো তাকে দেখছি। হুম,
আমার হিসেব মতো 70-এর ওপর, 80-র কাছাকাছি তা হবে। তাতে কি? তোমার নাতি যে কালুকে জব্দ করেছে বলে খুব বড়াই করছো? তুমি কি জানো যে কালুর চোখে ছানি এসেছে? তার ব্লাড প্রেশারও বেশ হাই, হার্টেরও একটু গোলমাল আছে। জয়ধ্বনি হাঁ করে কিছুক্ষণ শ্যামলাহেড়ির দিকে চেয়ে থেকে বললেন, কালুর চোখে ছানি, প্রেশার, হার্ট ট্রাবল, ইয়ার্কি মারার আর জায়গা পাওনি? তোমার সঙ্গে দাবা খেলতে বসাই আমার ভুল হয়েছে। এই আমি চললুম। এই বলে রাগ করে জয়ধ্বনি দাবার ঘুঁটি হাটকে মাটকে দিয়ে উঠে পড়লেন। শ্যামলাহেড়ি খুব শান্ত গলায় বললেন, তোমার রাগের কারণও জানি। এই চালটা তুমি বাঁচাতে পারতে না। আমার গজ পরের চালেই তোমার রাজা মন্ত্রী একসঙ্গে ধরতো। সেই ভয়ে না উঠে পড়লে? জয়ধ্বনি রাগের চোটে লাট্টুর মতো বোঁ বোঁ করে দুটো চক্কর খেয়ে নিয়ে বললেন, আমাকে ঘাঁটিও না বলছি লাহিড়ি। রাজা মন্ত্রী ধরলেই হলো? আমি তোমার ও চাল অনেক আগেই দেখে নিয়েছি। রাজা মন্ত্রী ধরলে ঘোড়া দিয়ে চাল চাপা দিতুম, তারপর বড়ে ঠেললেই তোমার গজ লেজ তুলে পালিয়ে যেত। যেমন আমার নাতির পাল্লায় পড়ে কালু পালিয়েছে, বুঝলে? শ্যামলাহিড়ি গম্ভীর হয়ে বললেন, রাগ করো না, বসো। কালু পালিয়েছে ঠিকই, কিন্তু তোমার নাতিকে পিঠে নিয়েই পালিয়েছে। ব্যাপারটা আমার সুবিধের ঠেকছে না। যতদূর খবর পেয়েছি, কালু জয় পতাকাকে পিঠে নিয়ে উত্তর দিকে গেছে। ওদিকটায় পটাশগড়ের জঙ্গল। জায়গাটার খুব সুনাম নেই, তুমিও জানো। জয়ধ্বনি এবার একটু নরম হলেন, বসলেনও। তারপর বললেন, পটাশগড়ের জঙ্গলেই যে ঢুকেছে তার তো কোনো প্রমাণ নেই। শ্যামলাহিড়ি মাথা নেড়ে বললেন, নেই। তবে তোমাকে যা বললুম তা ঠাট্টা করে উড়িয়ে দিও না। কালুর চোখে ছানি পড়েছে কি না বা তার রক্তচাপ আছে কি না তা জানি না, কিন্তু খ্যাপা ষাঁড়, খুবই ভয়ঙ্কর। তার দিগ্বিদিক জ্ঞান থাকে না। যদি পটাশগড়ের জঙ্গলেই ঢুকে থাকে তাহলে একটু ভাবনার কথা। তোমার নাতি যত বীরই হোক, তাকে আমি বেজায় ভীতু বলেই জানি। জয়ধ্বনি এবার চিন্তিত মুখে কোঁচার খুঁট দিয়ে মুখখানা মুছে বললেন, এ তো বেশ ভাবনায় ফেললে ভায়া। শ্যামলাহিড়ি খুবই বিষণ্ণ মুখে বললেন, আমি যখন শিকার করতুম তখনও পারতপক্ষে পটাশগড়ের জঙ্গলে যেতুম না। যে বার কয়েক ওখানে ঢুকেছি, প্রতিবারই নানা রকম অভিজ্ঞতা হয়েছে। কিরকম অভিজ্ঞতা? শুনলে তুমি তোমার নাতির জন্য দুশ্চিন্তা করবে। জয়ধ্বনি একটু খিঁচিয়ে উঠে বললেন, ওটা বলে তো দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিলে। পটাশগড় সম্পর্কে আমিও নানা রকম শুনে আসছি বহুকাল ধরে, তা বলে বিশ্বাস করিনি। শ্যামলাহিড়ি মৃদু হেসে বললেন, তুমি হচ্ছ কুণবীর, ঘরে বসে বসে ধারণা তৈরি করো। বিশ্বাস করো না ভালো কথা, কিন্তু পটাশগড়ের জঙ্গলে তুমি ঢোকোনি কোনোদিন। কেন ঢোকোনি জানো? ভয়ে। জয়ধ্বনি মহা খাপ্পা হয়ে ফের উঠে পড়লেন। ভয়? ভয়? আমাকে তুমি ভয়ের কথা বলছো? যদি ভীতুই হতুম হে, তাহলে আমার নাতি আজ এত বড় বীর বলে নাম করতে পারতো না। আর জঙ্গলেই বা কেন আমাকে যেতে হবে? হ্যাঁ, আমি কাঠুরে, না মৌলি, না তোমার মতো শিয়াল তাড়ুয়া শিকারী যে জঙ্গলে মঙ্গলে ঘুরে নিজেকে বড় বীর বলে জাহির করতে হবে? আর তোমার বীরত্ব খুব জানা আছে। সেবার ফাগু সিং যখন কুস্তি লড়তে এলো, সেবার তো বাপু ন্যাচ দেখিয়েছিলে, ঘর থেকে বারটি পর্যন্ত হলে না। ফাগু সিং লজ্জায় ঘেন্নায় শহর ছেড়ে চলে যাওয়ার সময় বলে গেল, লাহিড়ী বাবুকে আমি বীর বলে শুনেছিলুম। আরে ছো, এ তো দেখছি 1 নম্বরের ডরফোক লোক। শ্যামলাহিড়ী চোখ বুজেছিলেন, মৃদু মৃদু মাথা নেড়ে বললেন, ফাগু সিং যখন এসেছিল তখন আমি এ শহরে ছিলুম না। যদি থাকতুম তাহলে ফাগু সিংকে বৃন্দাবন দেখিয়ে দিতুম। ছিলে না মানে? আলবাত ছিলে, তবে ঘরের মধ্যে পালিয়েছিলে। বসো হে বসো, নিজেকে বীর বলে জাহির করার কোনো দরকারও নেই আমার।
20-22 বছর আগেকার খবরের কাগজ খুললে দেখতে পাবে যে ফাগু সিংকে আমি অন্তত 4 বার হারিয়েছি। সে শহরে এসেছিল শেষবারের মতো আমাকে হারানোর চেষ্টা করতে। কথাটা যে মিথ্যে নয় তা জয়ধ্বনিও জানেন। বাস্তবিকই ফাগু সিং এর মতো দুর্দান্ত কুস্তিগিরকে এক সময়ে শ্যামলাহিড়ি পটাপট হারিয়ে দিতেন। তবু জয়ধ্বনি ফের টেবিল চাপড়ে বললেন, সবাই জানে রামগড়ের জঙ্গলে তুমি যে বাঘটা মেরেছিলে সেটা ফোকলা ছিল, তার একটাও দাঁত ছিল না। সেই বাঘটাকে তুমি ম্যান ইটার বলে চালানোর চেষ্টা করেছিলে। শ্যামলাহিড়ি মাথা নাড়তে নাড়তে বললেন, রামগড়ের বাঘটা মোটেই ফোকলা ছিল না। তার দুটো সামনের দাঁত কোনো কারণে ভেঙে গিয়েছিল। তাতে মানুষ খেতে তার কোনো অসুবিধে হতো না। সে কড়মড় করে হাড়গোড় গুঁড়িয়েই মানুষ খেত। জয়ধ্বনি হার মানার লোক নন, সতেজে বললেন, আর ইংরেজি বলতে পারো বলে যে তোমার বড় অহংকার সেটাও ঠিক নয়। ব্যোমকেশ তো সেদিনও বলছিল শ্যামলাহিড়ি সাহেবদের সঙ্গে খুব ফটাফট ইংরেজি বলে বটে, কিন্তু সব ভুল ইংরেজি। শুনে সাহেবরা আড়ালে হাসে। ইংরেজি ভুল বলি না ঠিক বলি তা ধরার মতো বিদ্যে ব্যোমকেশের পেটে নেই, সেটা তুমিও জানো। খামোখা চোটে মোটে আমার ওপর ঝাল ঝাড়ছো কেন? মাথা ঠান্ডা করে বসে আসল কথাটা শোনো। জয়ধ্বনি ফুঁসছিলেন, তবে বসেও পড়লেন। তাদের দুজনের মধ্যে একরকম ঝগড়া রোজই হয়। মাঝে মাঝে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। আবার গুটি গুটি ওর বাড়িতে গিয়ে হাজির হয়ে লাজুক লাজুক মুখ করে হাঁক দেন, ভায়া আছো নাকি? জয়ধ্বনির মাথাটা একটু বেশি গরম, শ্যামলাহিড়ি ভারী ঠান্ডা মাথার লোক। জয়ধ্বনি বসে কোঁচা দিয়ে মুখটা মুছে নিয়ে বললেন, হ্যাঁ, পটাশগড়ের কথা কি যেন বলছিলে? যাই কেন বলো না, ওসব কথায় আমার কিন্তু তেমন বিশ্বাস নেই। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, তবে জায়গাটা সুবিধের নয়। জয়ধ্বনি চিন্তিত ভাবে বললেন, বাঘ ভাল্লুকের ভয় অবশ্য আছে, কিন্তু আমার ধারণা কালু খুব চালাক ষাঁড়। সে জয় পতাকাকে পিঠে নিয়েই ঠিক ফিরে আসবে। তাও আসতে পারে, তবে আধ ঘন্টা আগে খবর পেলুম কালু ফিরে এসেছে। বাজারে ঢুকে কার যেন 7টা মোচা চিবিয়ে খেয়েছে, সঙ্গে কয়েক কেজি চালও সাপটে নিয়েছে। এখন বটতলায় বসে জিরেন নিচ্ছে। জয়ধ্বনি পাংশু মুখে বললেন, তাহলে? সেইটাই তো কথা। আমার মনে হয় জয় পতাকা কালুর পিঠ থেকে নেমে হেঁটে বাড়ি ফিরে গেছে। অসম্ভব নয়, তবে যদি বাড়ি না ফিরে থাকে তাহলে ঘাবড়ে যেও না। জয়ধ্বনি বুক ফুলিয়ে বললেন, মোটেই ঘাবড়ে যায়নি। জয় পতাকা যে বীরত্বের কাজ করেছে তাতে আমার স্থির বিশ্বাস সে বিপদে পড়লেও বেরিয়ে আসতে পারবে। শ্যামলাহিড়ি খুশি হয়ে বললেন, সাবাস। এই সময় কাজের লোক এসে বলল, হেড স্যার বিষ্ণুবাবু দেখা করতে এসেছেন। শ্যামলাহিড়ি তটস্থ হয়ে বললেন, নিয়ে আয়। বিষ্ণুবাবু একা নন, সঙ্গে আরো দুজন মাস্টারমশাই এসে ম্লান মুখে ঢুকলেন। বিষ্ণুবাবু বললেন, জয় পতাকাকে নিয়ে কালু পটাশগড়ের জঙ্গলে ঢুকেছিল বলে খবর পেয়েছি। রাখাল ছেলেরা দেখেছে। কালু একটু আগে ফিরে এলেও জয় পতাকা ফেরেনি। আমরা বেশ ভাবনায় পড়েছি। কাল ছুটি বটে, কিন্তু পরশু থেকে স্কুলে অঙ্ক করানোর ভালো লোক নেই। জয়ধ্বনি ফুঁসে উঠে বললেন, শুধু অঙ্কই বা কেন, অ্যারিথমেটিক, জিওগ্রাফি, জিওমেট্রি, অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স, ভূগোল, ইতিহাস, সায়েন্স, হিস্ট্রি, বিজ্ঞান এসবও তো সে পড়ায়। আগে হ্যাঁ, শ্যামলাহিড়ি একটু ভেবে বললেন, যদি গড়ভতুয়ার পাল্লায় পড়ে না থাকে তাহলে চিন্তা নেই। গড়ভতুয়াটা কি বস্তু হে? গড়ভতুয়া নামটা আমারই দেওয়া। পটাশগড়ের জঙ্গলে একটা পুরনো কেল্লা আছে বলে শোনা যায়। এমনিতে সেখানে যাওয়া যায় না, তবে গড়ভতুয়া ধরলে যেতেই হয়। সেটা ভারী মিস্টিরিয়াস জায়গা। জয়ধ্বনি বিরক্ত হয়ে বললেন, আহা, গড়ভতুয়াটা কি জিনিস সেটা তো বলবে। ভূত নাকি? তার চারদিকে গহীন চোরাবালি, একটা মাত্র সরু পথ আছে, কিন্তু সেটা খুঁজে পাওয়া অসম্ভব।
গড়ফতুয়া যদি নিয়ে যায় তো ভালো, কিন্তু বেরোবার সময় সে কিছুতেই পথ দেখায় না। তখনই বিপদ। আমার চেনা জানা ৩টে সাহেব সেখান থেকে আর ফেরেনি। জয়ধ্বনি উৎকণ্ঠিত হয়ে বললেন, আমি ওসব গাঁজাখুরিতে বিশ্বাস করি না, কিন্তু এর একটা বিহিত তো করা দরকার। বিষ্ণুবাবু বললেন, স্কুলের বড় ছেলেরা অবশ্য সবাই লাঠি সোঁটা, টর্চ, হ্যারিকেন নিয়ে পটাশগড়ের জঙ্গলে গেছে। শহরের আরো কিছু ডাকাবুকো লোকও আছে তাদের সঙ্গে। খুঁজে পেলে নিয়ে আসবে। শ্যামলাহেরি চিন্তিত মুখে একটা দাবার ঘুঁটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। জয়ধ্বনি উঠে পড়ে বললেন, তাহলে আমিও ঘরে বসে থাকতে পারবো না। আমার নাতির যদি বিপদ হয়, তাহলে আর আমার বেঁচে থাকার মানেই হয় না। আমিও চললুম। শ্যামলাহারি বললেন, গেলেই তো হবে না, আধঘাট বেঁধে যেতে হবে। বসো জয়ধ্বনি, আমিও তৈরি হইনি। তুমি যাবে? আমার যাওয়াটা বিশেষ দরকার। পটাশগড়ের জঙ্গলে আমি তবু বার কয়েক গেছি, অন্য সবাই আনাড়ি। জয়ধ্বনি বসে লাঠিটা বাগিয়ে ধরে বললেন, যদি বাঘে তাকে ধরে তো পিটিয়ে চাতু করব। শ্যামলাহেরি মৃদু হেসে বললেন, জঙ্গলে মেলা বড় গাছ আছে, তার একটাই উঠে পড়লে বাঘ তেমন কিছু করতে পারবে না। জয় পতাকা বুদ্ধিমান ছেলে, কিন্তু আমার ভয় অন্য। গড়ভুতুয়া বড় পাজি জিনিস, লোককে বেভুল ভুলিয়ে বালিয়ে গড়ে নিয়ে গিয়ে তোলে। আমাকেও চেষ্টা করেছিল, সেবার আমার হাউন্ড কুকুর জিমি সঙ্গে থাকায় বেঁচে যায়। সে আমার প্যান্ট কামড়ে ধরে টেনে নিয়ে এসেছিল। থাকবে সেসব কথা। শুনুন বিষ্ণুবাবু, আমি পটাশগড়ের জঙ্গলে যাচ্ছি, কিন্তু সঙ্গে বোমকেশকেও যেতে হবে। আপনারা তাকে গিয়ে বলুন। বিষ্ণুবাবু বললেন, উনি যাবেন বলে মনে হয় না, ভারী ভীতু লোক। তার উপর ওর কাল দুটো সভা, একটা জয় পতাকা সংবর্ধনা সভা আর একটা জয় পতাকা ধিক্কার সভা। উনি এখন দুটো বক্তৃতা মুখস্থ করছেন। শ্যামলাহেরি গম্ভীর মুখে বললেন, তা বললে চলবে না। ব্যোমকেশকে গিয়ে বলুন, সে যদি না যায় তাহলে কাপুরুষ বলে ভোটারদের কাছে রটিয়ে দেব। ভোটাররা আর তাকে ভোট দেবে না। বিষ্ণুবাবু উঠতে উঠতে বললেন, আমাদেরও যেতে হবে কি? শ্যামলাহেরি মাথা নেড়ে বললেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনি বরং যাদের পটাশগড়ে পাঠিয়েছেন তাদের ডেকে আনার ব্যবস্থা করুন। যদি তাকে গড়ভুতুয়াই ধরে থাকে, তবে বেশি লোক গিয়ে লাভ নেই। মোটে আপনারা ৩ জন যাবেন? তাই যথেষ্ট, আর কাউকে যেতে হবে না। জয়ধ্বনি বলে উঠলেন, তাহলে ব্যোমকেশকেই বা নিচ্ছ কেন? তাকে একটু শিক্ষা দেওয়া দরকার। লোকটা হিংসে করে। তার উপর লোকটা বেজায় ভীতু। পেটে বিদ্যে নেই, কেবল বক্তৃতার জোরে টিকে আছে। বক্তৃতার জোরেই পৌরপিতা হয়েছে, সত্যিকারের কাজ কিছু করেনি। আহাম্মকটাকে দিয়ে কিছু করাতে হবে। এই বলে শ্যামলাহেরি উঠে তৈরি হতে গেলেন। ভিতরের ঘরে পোশাক পাল্টাতে এসেই কিন্তু শ্যামলাহেরির মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ভালোই জানেন, জয় পতাকাকে যদি গড়ভুতুয়া ধরে থাকে, তাহলে পটাশগড়ের জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেও লাভ নেই। পটাশের ওই অদ্ভুত কেল্লায় কেউ এমনিতে পৌঁছতে পারে না। গড়ভুতুয়া যদি পথ চিনিয়ে না নিয়ে যায়, তাহলে পরিশ্রমই সার হবে। তা বলে ঘরে হাত পা গুটিয়ে থাকাও তো চলে না। তার বন্ধু জয়ধ্বনিকে এখন ব্যস্ত রাখা দরকার, নইলে নাতির চিন্তায় লোকটার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। বাইরে বেরোবার পোশাক পরে পকেটে একটা ৬ ঘরা রিভলভার ভরে নিলেন শ্যামলাহেরি। হাতে টর্চ আর নাল পরানো লাঠি। দুশ্চিন্তায় তার বুকটা শুকিয়ে আছে। জয় পতাকাকে তিনি কোলে পিঠে করেছেন, খুব বিনয়ী, বুদ্ধিমান, ভালো ছেলে। পটাশের কেল্লায় যদি তাকে গড়ভুতুয়া নিয়ে ফেলে, তাহলে উদ্ধারের আশা একরকম নেই। ওই কেল্লা নিয়ে অনেক কিংবদন্তি আছে, কিন্তু কিংবদন্তিগুলো পরস্পর বিরোধী। এই পর্যন্ত মোট ৩০-৪০ জন লোক পটাশের গড় দেখতে পেয়েছে বলে জানা গেছে, কিন্তু কেউ বলে গড়ের চারপাশে যে চোরা বালি আছে তা বোঝবার উপায় নেই। লতা পাতা ঘাসের চাঙড় দিয়ে এমন ঢাকা থাকে যে পা দেওয়ার পর বোঝা যায় ঘাসের নিচে চোরা বালি আছে। অনেকে বলে কেল্লাটাও লতা পাতায় ঢাকা একটা ধ্বংসস্তূপ মাত্র। আবার কেউ বলে চোরাবালির উপর লতাপাতা মোটেই নেই,
আর কেল্লাটা মোটেই ধ্বংসস্তূপ নয়। রাত্রিবেলা সেখানে উজ্জ্বল আলো দেখা যায়, ডিনারের ঘন্টার শব্দ পাওয়া যায়। কয়েকজন সাহেব একবার পটাশগড়ের জঙ্গল জরিপ করে মানচিত্র তৈরি করেছিল। সেখানে চোরাবালির কথা আছে, কিন্তু কেল্লার উল্লেখই নেই। অথচ সেই দলেরই একজন সাহেব নাকি এক সন্ধেবেলা ডিনার খেতে যাচ্ছি বলে তাঁবু থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি। তার সঙ্গীদের সন্দেহ লোকটা হঠাৎ পাগল হয়ে গিয়ে চোরাবালিতে ডুবে মরেছে। শ্যামলাহেরই নিজের অভিজ্ঞতা অবশ্য সেই পাগলা সাহেবের সঙ্গেই মেলে। তিনি একবার পাগলা হাতির খবর পেয়ে পটাশগড়ের জঙ্গলে ঢুকেছিলেন। সঙ্গে জিমি ছিল। সেই সন্ধেবেলা তিনিও বাতাসে উড়ো একটি কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। ডিনারের সময় হলো। নানা বেভুল রাস্তায় ঘুরপাক খেতে খেতে যখন চোরাবালির প্রান্তে পৌঁছে গেছেন এবং একটি অন্ধকার ধ্বংসস্তূপ দেখে থমকে দাঁড়িয়ে গেছেন, সেই সময় জিমি তার প্যান্ট কামড়ে ধরে প্রবল প্রতিরোধ সৃষ্টি করে। অল্পের জন্য তিনি বেঁচে যান। জিমি তাকে পথ দেখিয়ে একরকম টানতে টানতে নিয়ে আসে জঙ্গলের বাইরে। বেরোবার মুখে বিষ্ণুবাবু এসে ম্লান মুখে বললেন, ব্যোমকেশ বাবু যেতে পারবেন না, তার 105 ডিগ্রি জ্বর, কম্বল মুড়ি দিয়ে কোঁকো করছেন। শ্যামলাহেড়ি একটু হেসে বললেন, বলুন গিয়ে, পৌরপিতা হিসেবে তার কিছু কর্তব্য আছে। যদি ভয় খেয়ে থাকেন তবে তার বদনাম হবে। তিনি যদি একান্তই না যান, তাহলে এবার মিউনিসিপ্যাল ইলেকশনে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। বিষ্ণুবাবু চলে গেলেন। 10 মিনিটের মাথায় শ্যামলাহারির বাড়ির সামনে একটা রিক্সা এসে থামলো। ব্যোমকেশ বাবু প্রকাণ্ড একখানা লাঠি হাতে লাফ দিয়ে নেমে বেশ চেঁচিয়ে রাস্তার লোককে শুনিয়ে বললেন, শহরের সবচেয়ে বড় বীর ছেলেটা জঙ্গলে হারিয়ে গেল। এটা কি ইয়ার কি নাকি? যতদিন আমার দেহে প্রাণ আছে ততক্ষণ এরকম কাণ্ড বরদাস্ত করব না। ভাই সব, এই আমি চললুম জয় পরাজয় বাবুকে ফিরিয়ে আনতে। না না, কঠোর কর্তব্য কর্মে আপনারা কেউ আমাকে বাধা দেবেন না, আমি যাবই। এই বলে ব্যোমকেশ বাঁদুরে টুপিটা খুলে একগাল হেসে শ্যামলাহেড়িকে বললেন, দাদাও যাচ্ছেন বুঝি? বাবা, বেশ হলো। শ্যামলাহেড়ি গম্ভীর হয়ে বললেন, তোমার নাকি খুব জ্বর? ব্যোমকেশ মাথা চুলকে বললেন, লোকে সারাক্ষণ এসে এত জ্বালাতন করে যে সব একটু বানিয়ে বলতেই হয়। অপরাধ নেবেন না, দিন রাত লোক সেবা করে করে হাড়ে ঘুণ ধরে গেল। তা দাদা কি সত্যি ইলেকশনে দাঁড়াবেন? আপনি দাঁড়ালে তো আমার আশা নেই। শ্যামলাহিড়ি জবাব দিলেন না। ভূতু যদি কাঁকড়া বিছিয়ে ক্লাসে না ছাড়তো, তাহলে সে ভোজুরাম মেমোরিয়াল স্কুলের ফুটবল টিমে চান্স পেত। যদি ফুটবল টিমে চান্স পেত, তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাতো না। কালু যদি না খেপতো, তাহলে জয় পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভিতরে বীরত্ব জেগে উঠতো না। বীরত্ব না জাগলে এত লোক আর জয় পতাকা বাবুকে মাটাডোরের ভূমিকায় দেখতে পেত না এবং মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতো। আর ষাঁড়ের লড়াই না হলে জয় পতাকা বাবু কোনোদিনই কালুর পিঠে চড়ার মতো বিরল অভিজ্ঞতা লাভ করতেন না। আর তাহলে পটাশগড়ের জঙ্গলটাও তার কাছে অজানা থেকে যেত। জয় পতাকা বাবু নিরুদ্দেশ না হলে স্কুলকাল বন্ধ দেওয়া হতো না এবং আগামীকাল ভূতুকে জয় পতাকার ক্লাসে অঙ্কের জন্য বিস্তর নাকাল হতে হতো। সুতরাং সব দিক ভেবে দেখলে যা হয়েছে তা ভালোই হয়েছে। এরকম কাণ্ড কারখানা একটা হওয়ার দরকার ছিল। ভূতু ঘোষবাড়ির ছেলে বটে, তবে তার নিজের মা বাবা নেই। ঘোষবাড়ির বড় সংসার, সকলেই লেখাপড়ায় ভালো। ভূতুর কাকা জ্যাঠারা রীতিমতো কৃতি মানুষ, কিন্তু সেই বাড়ির ছেলে হয়ে ভূতু বছর বছর পরীক্ষায় গাড্ডা খায়। এক বিধবা পিসির কাছেই ভূতু মানুষ। সবাই বলে পিসির লাই পেয়ে ভূতু রাজেই দৃশ্য। দুষ্টুমির জন্য কুখ্যাতি তো তার আছেই, ফলে বাড়ির কেউ ভূতুকে সুনজরে দেখে না। ভূতু মারপিট করে বেড়ায়, গাছ পায়, ক্লাস পালিয়ে ঘুরে বেড়ায়, আদিবাদী ছেলেদের সঙ্গে মেশে। গুণের মধ্যে সে খেলাধুলোয় বেশ ভালো, প্রাইজ টাইজ মেলাই পায়। কাণ্ডখানা করে সে বেশ খুশি ছিল।
কালুকে খেলার মাঠে লেলিয়ে দেওয়ার খেলা তো কিছুক্ষণের জন্য পণ্ড হয়েইছে। তার উপর টিমে ভুতু না থাকায় স্কুল গো হারা হেরেছে। ভুতু সন্ধ্যের পর বই খুলে পড়ার ঘরে বসে বসে কাণ্ডখানা ভাবছিল আর ফিচিক ফিচিক হাসছিল। এমন সময় মেঝো জ্যাঠামশাই ডেকে পাঠালেন। ভীষণ রাগী লোক, রাশভারীও বটে। জ্যাঠামশাই অত্যন্ত গম্ভীর ভাবে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন। তাদের বিদেয় করে দিয়ে ভুতুর দিকে তাকিয়ে জলদ গম্ভীর গলায় বললেন, তুমি আজ যা করেছো তার জন্য কোনো শাস্তি তোমার পক্ষে যথেষ্ট নয়। ভুতু একটু অবাক হলো, ভয়ও পেল। জ্যাঠামশাই বললেন, তুমি সেই কালপ্রিট যে কালুকে খেপিয়ে নিয়ে খেলার মাঠে ছেড়ে দিয়েছিলে। অনেকেই সেটা সচক্ষে দেখেছে। তোমার এই দায়িত্ব জ্ঞানহীন কাজের ফলে তোমাদের মাস্টারমশাই জয় পতাকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে কালু তাকে নিয়ে গিয়ে পটাশগড়ের জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। ওই জঙ্গল খুবই বিপজ্জনক জায়গা, তার প্রাণ যাওয়াও বিচিত্র নয়। তার উপর কালু তাকে কোন অবস্থায় ফেলে দিয়ে এসেছে তাও আমরা বুঝতে পারছি না। ভূতু অত্যন্ত ক্ষীণ গলায় বলল, জয় পতাকা স্যার যে ওরকম কাণ্ড করবেন তা আমি জানতাম না, কিন্তু এ তো জানতে যে কালুকে ওই ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে বহু লোকের চোট হতে পারত। আগে আমার ভুল হয়েছে, ওটুকু বললেই যথেষ্ট বলা হলো না। তুমি যেমন লোকের ক্ষতি করার চেষ্টা করেছিলে, জয় পতাকা বাবু তেমনি লোকের উপকার করার জন্য বীরের মতোই এগিয়ে গিয়েছিলেন। সারা শহরে এখন তার গুণগান হচ্ছে, আর তোমার নামে লোকে ধিক্কার দিচ্ছে। ছি, ছি, তোমার জন্য কাল থেকে আমাদের মুখ দেখানোর জো নেই। খবর পেয়ে পিসি ছুটে এলো, বলল, ও ভাই গোবর্ধন, আমার ভূতু কি আর অত ভেবে চিনতে কিছু করেছে? ছেলে মানুষ, একটা দুষ্টুমি করেই ফেলেছে, ওকে ছেড়ে দে। গোবর্ধন বাবু অতিশয় গম্ভীর হয়ে বললেন, তোমার জন্যই তো ওকে মানুষ করা গেল না মেজদি। তোমার ভয়ে ওকে শাসন করা আমরা একরকম ছেড়েই দিয়েছি। ফলে কি হয়েছে জানো? স্পেয়ার দি কেন অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। আমিও তো সেই কথাই বলি। পিসি একগাল হেসে বলল, ইস্পাত দিয়ে কেন, ওস্পাত দিয়ে চলো। তা কি আর ও শোনে? জ্যাঠা গম্ভীরতর হয়ে বললেন, তাই বললুম বুঝি? তাই বললি না? নিজে কানে শুনলুম যে। তবে তুই ইংরেজিতে বললি, আমি বাংলা করে নিলুম। জ্যাঠামশাই খুব হতাশ হয়ে ভুতুর দিকে তাকিয়ে বললেন, জয় পতাকার জন্য একটা দায়িত্ব আমাদের আছে, বিশেষ করে যখন তুমি এই ব্যাপারটার মূলে আছো। শুনলাম আগামীকাল ব্যোমকেশ বাবু জয় পতাকার একটা সংবর্ধনা সভা করবেন বলে ঠিক করেছেন। কিন্তু জয় পতাকাকে খুঁজে পাওয়া না গেলে ওটাকে উনি কন্ডোলেন্স মিটিং বলেও ঘোষণা করতে পারেন। ব্যাপারটা কতদূর গড়িয়েছে দেখেছো? জি আজ্ঞে। আর এই সব কিছুর মূলেই তুমি। পটাশগড়ের জঙ্গল যদি ভয়াবহ জায়গা না হতো, তাহলে আমি তোমাকে সেখানে পাঠাতুম। কিন্তু সেটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজ হবে। জেনে শুনে তোমাকে বাঘ ভাল্লুকের সামনে ঠেলে দিতে পারি না। তাছাড়া ওটা রহস্যময় জায়গাও বটে। রাত বিরেতে অত্যন্ত মিস্টেরিয়াস আলো দেখা যায়। আমি নিজেও দেখেছি দূর থেকে। সুতরাং ভেবে পাচ্ছি না কি করা উচিত। পিসি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, মিষ্টি কি রে? পটাশগড় বড্ড তেতো জায়গা। বাঘ ভাল্লুক ভূত প্রেত রাক্ষস খোক্ষস ব্যঙ্গমা ব্যঙ্গমী গরিলা সিংহ জিন পরি সব আছে। সন্ধ্যের পর ও জায়গার নামও উচ্চারণ করতে নেই। রাম 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 রাম। দেখো দিদি, তুমি তো রাম রাম করেই বেঁচে গেলে, কিন্তু ওদিকে জয় পতাকার কি হবে তা ভেবে দেখেছো? ও আর ভাববো কি? জয় পতাকায় কি কাজটা ভালো করেছে? কালু হলো শিবের ষাঁড়। স্বয়ং মহাদেব যে পিঠে চাপেন, সেখানে বসাটাও কি আসপদ্দার নয়? তা যার যেমন কর্ম তেমনই তো ফল হবে। শিবরাত্রিরে কালুকে কত লোক ভোগ দেয় জানিস? কত টাকা পয়সা ছুড়ে দেয় কালুর পায়ে। বৈতরণী পার হতে গেলে কালুর লেজ ছাড়া আমাদের গতি আছে? সেই কালুর পিঠে জয় পতাকা কোন সাহসে চাপে শুনি? গোবর্ধন আর কথা বাড়ালেন না, বাড়িয়ে লাভও নেই। তিনি ভুতুর দিকে চেয়ে বললেন, নিজের অন্যায়টা বোঝবার চেষ্টা করো গে। আর জয় পতাকা যদি প্রাণ নিয়ে ফেরে, তবে তার কাছে গিয়ে একবার ক্ষমা চেয়েও। ভূতু যখন রাত 8:30 নাগাদ খেয়ে বিছানায় গেল, তখন তার মনটা অন্যরকম হয়ে গেছে।
চোখ দুটো ভারী ভারী লাগছে, বুকটা ভার ঠেকছে। জয়পতাকা বাবুর কাছে ক্ষমা চাইতে সে রাজি, কিন্তু ক্ষমা করার জন্য জয়পতাকা যে ফিরবেন তার ঠিক কি? ভূতুর যত দোষই থাক, তাকে কেউ ভীতু বলতে পারবে না। পটাশগড়ের জঙ্গলের যত বদনামি থাক, ভূতু সেখানে প্রায় দুপুরবেলা যায়। ভারী নির্জন জায়গা। বুনো কুল আর বন করমচা পাওয়া যায় শীতকালে। টক মিষ্টি, ভারী সুন্দর স্বাদ। ভূতু একা একা ওই জঙ্গলে অনেক ঘুরে বেরিয়েছে, তার অত ভয় নেই। খানিকক্ষণ শুয়ে থেকে ভূতু বুঝলো যে তার ঘুম আসবে না, মাথাটা বড্ড গরম। সে উঠে পড়ল। পাশের খাটে পিসি অঘোরে ঘুমোচ্ছে, তবে বাড়িতে বড়রা অনেকেই জেগে আছে। ঠাকুর কাজের লোক রাতে খাওয়ার পর সাফাইয়ের কাজ করছে। ভূতু একটা সোয়েটার পরে নিল, সঙ্গে নিল স্কাউট ছুরি। দরজা খুলে ভূতু বেরোলো। তারপর চারদিক দেখে নিয়ে নিজস্ব সাইকেলটা চালিয়ে বেরিয়ে পড়লো। পটাশগড়ে দিনের বেলা এলেও রাতে কখনোই আসেনি। কাঠের পোলের ওপর দিয়ে সাইকেল চালিয়ে ভূতু নদীটা পেরিয়ে পটাশগড়ের অন্ধকার, নিঝুম, ঝিঝি ডাকা জঙ্গলের সামনে পৌঁছে গেল। ভয় ভয় ভাবটা শুরু হয়ে গেল। এই অন্ধকার জঙ্গলে ঢোকা কি বুদ্ধিমানের কাজ হবে? আর এখানে কি করেই বা খুঁজে পাবে জয়পতাকা বাবুকে? সাইকেলটা মাটিতে শুইয়ে রেখে ক্ষণকাল মাত্র দ্বিধা করলো সে। তারপর দৃঢ় পায়ে ঢুকে পড়লো ভিতরে। ঢুকতেই সে একটা হরিণের মর্মন্তুদ আর্তনাদ শুনতে পেল, সঙ্গে চাপা একটা গড়গড় আওয়াজ। বাঘের ডিনার শুরু হলো। ভুতু স্কাউট ছুরিটা বাগিয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। এগোতে সাহস হলো না। তারপর সব আবার চুপচাপ আর নিঝুম হয়ে গেল। সে ধীরে ধীরে এগোতে লাগলো। পটাশগড়ের জঙ্গল সামনের দিকটা তেমন ঘন নয়, কিন্তু গভীর জঙ্গল, ভীষণ গভীর, আর চলাই মুশকিল। পাতলা জঙ্গলের মধ্যে একটু জ্যোৎস্না পড়েছে, আবছা আলোয় চারদিকটা আরো গা ছমছম করা। কিন্তু সাহস না করতে পারলে জয়পতাকা বাবুকে খুঁজে বের করা আরো কঠিন হবে। হঠাৎ একটা টর্চের আলো তার উপর ঝলক তুলে সরে গেল। কে যেন চেঁচিয়ে উঠল, ওই একটা বাচ্চা ভূত, বাবা গো! চমকে উঠেও গলাটা চিনল ভূতু, ব্যোমকেশ বাবু। আর একজন গম্ভীর গলায় বলল, ভূত যদি এত সস্তা হতো তাহলে আর ভাবনা ছিল না হে ব্যোমকেশ। এ গলাটাও চেনে ভূতু। এ হলো শ্যাম লাহিড়ী। আর একটা লোক বলল, যাই হোক, ব্যোমকেশ কিছু একটা দেখেছে, সেটা জয় পতাকাও হতে পারে তো, চলো দেখি। এই গলা জয়ধ্বনির। ভূতু প্রমাদ গুনল। আজ যে কাণ্ড সে করেছে তা সকলেই জেনে গেছে। লোকে তার সুনাম করছে না। এখন ধরা পড়লে বিপদ আছে। সুবিধে হলো এই গহীন জঙ্গলে গা ঢাকা দেওয়ার মতো জায়গার অভাব নেই। ভূতু নিচু হয়ে হামাগুড়ি দিয়ে অন্যদিকে সরে যেতে লাগলো। নিরাপদ দূরত্বে এসে ফের সোজা হলো। আর সোজা হয়ে সে দেখতে পেল সামনে একটা জলা, খুব চওড়া। চাঁদের আলোয় জলটা ঝিকমিক করছে। জলার ধারে এর আগেও এসেছে ভূতু, তবে রাত্রিরে জলাটা অন্যরকম দেখাচ্ছে, যেন সত্যি নয়, যেন স্বপ্ন স্বপ্ন। এই জলায় বাঘে জল খায়, অন্য সব বন্য প্রাণীও আসে। কাদায় তাদের গভীর পায়ের ছাপ জ্যোৎস্নাতে স্পষ্টই দেখা যাচ্ছে। এখানে গাছপালা না থাকায় চাঁদের আলো বেশ ফটফট করছে। হঠাৎ ভূতু একটা পায়ের ছাপ লক্ষ্য করে চমকে গেল। নিচু হয়ে দেখলো মানুষের পায়ের ছাপই বটে। জয়পতাকা বাবু যদি জলায় নেমে থাকেন, তবে তো ভূতুকেও নামতে হয়। আশায় ভরসায় ভয়টয় চলে গেল ভূতুর। জয়পতাকা বাবুর পায়ের ছাপ যখন পাওয়া গেছে, তখন জলার ওপাশে তাকে পাওয়া অসম্ভব নয়। জলায় জোঁক আছে এবং ঢোড়া সাপ আছে, কিন্তু ভূতু সেসব নিয়ে মাথা ঘামায় না। ঘপাস করে কাদায় নেমে পড়ল। হুপ হুপ করে একটা হনুমান বড় গাছের মগডালে খানিক লাফালাফি করলো। বোধহয় ভালুক টালুক দেখেছে। বাঘও দেখে থাকতে পারে। জলার ধারে তো ওরা আসবেই। জলা পেরোতে অনেকটা সময় লাগলো। ভাঙা জমিতে উঠে ভূতু তার ভেজা প্যান্ট থেকে যতটা পারে জল ঝরিয়ে নিয়ে চারদিকে চেয়ে দেখলো। এবার আরো নিবিড় জঙ্গল। এদিকটায় ভূতু কখনো আসেনি।
এপারে আর পায়ের ছাপ খুঁজে পাওয়া গেল না। ডাল পাতা লতা পাতায় নিশ্ছিদ্র অরণ্য, এগোনো ভারী শক্ত। পায়ের ছাপ আর খুঁজে না পেয়ে ভুতু দমে গেল বটে, কিন্তু ক্ষীণ আশা ছাড়ল না। স্যার, জয় পতাকা স্যার, বলে দুবার বেশ জোরে ডাকলো ভুতু। আর তখনই হঠাৎ হা হা করে একটা বাতাস বয়ে গেল। সেই বাতাসে পরিষ্কার শব্দ শোনা গেল, ডিনার শেষ, ফিরে যাও। ভুতু দাঁড়িয়ে চারদিক তাকালো। ডিনার শেষ? এর মানে কি? কে তাকে ফিরে যেতে বলছে? ভূত নাকি? ভুতু আবার এগোতে গেল। আবার একটা পাগলাটে দমকা হাওয়া বলে গেল, ফিরে যাও, ফিরে যাও, ডিনার শেষ। ফের ভুতু থমকে দাঁড়ালো। এ কার অশরীরী কণ্ঠস্বর? এ তো বাতাসের শব্দ নয়। বাতাসের সঙ্গে কে যেন মিশিয়ে দিচ্ছে কথা। তাকে ফিরে যেতে বলছে কেন? ডিনার শেষ, এই কথাটার মানেই বা কি? ভুতুর আর যাই দোষ থাক, সে ভীতু নয়, সে ডান পিটে আর একগুঁয়ে। স্কাউট ছুরিটা খুলে নিয়ে সে শক্ত করে ধরলো, তারপর এগোতে লাগলো। এত দূর এসে ফিরে যাওয়ার মানেই হয় না। তাছাড়া জয় পতাকা বাবুর খবর না নিয়ে সে ফিরবেও না। জলার এপাশের জঙ্গল অনেক বেশি ঘন, গাছপালার এত জড়াজড়ি যে পথ করে এগোনো ভীষণ শক্ত, দিক নির্ণয় করা অসম্ভব। জঙ্গলের ভিতরে ঢোকার পর চাঁদের আলো মুছে গিয়ে নিবিড় অন্ধকার। সোজা হয়ে ভুতু এগোতে পারছে না। সে কখনো চলছে গুঁড়ি মেরে, কখনো হামাগুড়ি দিয়ে, কখনো সাপের মতো বুক ঘষতে। এইভাবে কতক্ষণ এগিয়েছে এবং কতটা, তা তার হিসেব নেই। কিন্তু হঠাৎ সে গাছপালা ভেদ করে একটা ছোট্ট খোলা জায়গায় এসে পড়ল। অনেকটা বড় একটা উঠোনের মতো জায়গা। বড় বড় ঘাস আছে আর কিছু ঝোপঝাড়। সে হঠাৎ দেখতে পেল একটা ভালুক মস্ত একটা গাছ থেকে তরতর করে নেমে এলো। বোধহয় ফল বা মৌচাক ভেঙে মধু খেতে উঠেছিল। নেমে ভুতুর মতোই সে ফাঁকা জায়গাটার ওপাশে দাঁড়িয়ে রইল, ভাবখানা যেন উঠোনটা পেরিয়ে সে এদিকে আসবে। ভুতু ভালুকটার মুখোমুখি পড়তে চায় না বলে দাঁড়িয়ে রইল, আর জ্যোৎস্নায় ভালুকটার গতিবিধি লক্ষ্য করতে লাগলো। ভালুকটা কিন্তু সরাসরি উঠোনটা পেরোলো না, খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাঁকা জায়গাটার দিকে চেয়ে রইল। তারপর বাঁদিকে ঘুরে টলতে টলতে ঝোপঝাড় ভেঙে অনেকটা ঘুরে এপাশে এসে ভুতুর কয়েক হাত দূর দিয়ে জঙ্গলে ঢুকে গেল। ব্যাপারটা লক্ষ্য করে ভূত একটু অবাক হলো। সামনে বড় বড় সবুজ ঘাসে ঢাকা চমৎকার চাতালটা কেন পেরোলো না ভালুক ভায়া? ভাবতে ভাবতেই ভুতু আর একটা কাণ্ড দেখলো। এক পাল হরিণ তাদের দীঘল পায়ে কোথা থেকে এসে তার খুব কাছেই চাতালটার সামনে থমকে দাঁড়ালো, এবং তারপর অবিকল ভালুকটার মতোই সাবধানে ডান দিকে ঘুরে ঝোপঝাড় ভেঙে ওপাশের জঙ্গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আর একটু দাঁড়িয়ে থেকে ভুতু লক্ষ্য করলো কোনো বন্যপ্রাণী চাতালটাকে পছন্দ করে না বা ভয় পায়। সে অন্তত ১০-১২টা শেয়ালকেও একই রকম অদ্ভুত আচরণ করতে দেখলো। চাতালটায় কি আছে? এমনিতে তো সাধারণ একটা খোলা জায়গা বলেই মনে হলো। ভুতু চাতালটার খুব কাছে গিয়ে দাঁড়ালো, তারপর সাবধানে পা বাড়ালো, কিন্তু নামতে পারলো না। একটা বাধা পাচ্ছে। কিসের বাধা তা সে বুঝতে পারল না। কোনো দেওয়াল নেই, কাঁচ নেই, বেড়া নেই, অথচ একটা অদৃশ্য বাধা। পা বা হাত কিছুতে ঠেকছে না, অথচ চেষ্টা করেও ভূতু খোলা জায়গাটার নামতে পারল না। ভারী অবাক হলো সে, কেন নামতে পারছে না, কেন বন্য প্রাণীরাও জায়গাটাকে এড়িয়ে যাচ্ছে, বাধাটা কিসের? আবার একটা বাতাস হা হা করে বয়ে গেল খোলা জায়গাটা দিয়ে। ফিরে যাও, ফিরে যাও, নইলে বিপদ। ভূতু হঠাৎ চেঁচিয়ে উঠল রাগে, কিসের বিপদ? আমি বিপদকে ভয় পাই না। ডিনার শেষ, ডিনার শেষ। কে আপনি? সামনে এসে দাঁড়ান। কোনো জবাব নেই। অগত্যা ভূতু বন্য প্রাণীদের মতোই অনেকটা ঘুরে চত্বরটা পার হলো, তারপর আবার জঙ্গলে ঢুকলো। তাকে চমকে দিয়ে হঠাৎ নীলচে আলোয় চারদিক ভরে গেল।
ভারী মায়াবী নরম আলো, স্বপ্নের মতো। সেই আলোয় তার চারদিক উদ্ভাসিত হয়ে উঠল। নিবিড় অরণ্যের সবকিছু স্পষ্ট দেখা যেতে লাগলো। ভূতু টের পেল আলোর উৎস তার পিছন দিকে, ওই চত্বরে। ভূতু চত্বরটার দিকে দৌড়ে গেল, কিন্তু সে যখন পৌঁছলো তখন আলো নিভে গেছে। চত্বরটা আগেকার মতোই ফাঁকা আর নির্জন। ভূতু কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর আবার ঘুরে তার পথে এগোতে লাগলো। জয় পতাকা যে খাতটার মধ্যে পড়ে গিয়েছিলেন, ভূতও সেটার মধ্যে পড়ে যেতে পারত। তবে একবারে শেষ মুহূর্তে শূন্যে পা ফেলেও সে টাল সামলে নিতে পারলো। আর পারলো সে একজন ভালো খেলোয়াড় বলেই। খাদের ধারে দাঁড়িয়ে ভূতু একটু ভ্যাবাচ্যাকা খেয়ে চারিদিকে তাকালো। এগোনোর আর কোনো উপায় নেই, যদি না খাদটা কোনো ক্রমে পেরোনো যায়। কাছে পিঠে কোথাও একটা খ্যাপা বাঘ গর্জন করে উঠল হঠাৎ। ভূতু অত্যন্ত তড়িৎ গতিতে কাছে যে গাছটা পেল তাতে উঠে পড়ল। অনেকটা উঁচুতে উঠে সে চারদিকে তাকিয়ে দেখল খাদের ওপর আর এপারের গাছের ডালপালা পরস্পরের মধ্যে ঢুকে পড়েছে। খাদটা গভীর হলেও চওড়া নয়। সাহস করে এক ডাল থেকে অন্য ডালে ঝুল খেয়ে যাওয়া যায়। যে এই কথাটা সে ভেবেছে, অমনি একটা হুতম প্যাঁচা ভূতভুতুম ভূতভুতুম করে তাকে ডেকে সমর্থন জানালো। সন্তর্পণে ভূতু একটা লম্বা ডাল বেয়ে এগোতে লাগলো। ওপাশের একটা গাছের ডাল মাত্র হাত দুয়েক দূরে নুয়ে আছে। ভূতু চোখ বুজে নিজের বিপজ্জনক অবস্থাটা খানিকটা বুঝে নিল। হাত বাড়িয়ে সে ডালটা নাগালে পাবে না। তবে এ ডাল ছেড়ে যদি লাফিয়ে পড়ে, তবে কপাল জোরে ও ডালটা ধরলেও ধরে ফেলতে পারে। কাজটা অবশ্য খুবই বিপজ্জনক। নিচে অতল খাদ হাঁ করে আছে। ভূতু সাহস করে সঞ্চয় করে নিল, যা হওয়ার হবে। এ এলাকায় সে হলো গাছ বাওয়ার চ্যাম্পিয়ন। যে ডালটায় সে বসে আছে ঘোড়ার পিঠে সবার হবার মতো, সেটা ধরে সে ঝুলে পড়ল। তারপর শরীরটাকে একটু দুলিয়ে সে নিজেকে ছুঁড়ে দিল। বাঁ হাতটা ফসকালো, কিন্তু পড়তে পড়তেও ডান হাতে সে ডালটা পেয়ে গেল। তার ভারে ডালটা এত নুয়ে গেল যে একবার মনে হলো ভেঙে পড়ে যাবে। ভাঙলো না, নুয়ে ফের উঠে গেল ওপরে। ভূতু কিছুক্ষণ ঝুলে থেকে খুব সন্তর্পণে ডাল বেয়ে গাছের মূল শাখা প্রশাখায় পৌঁছে গেল। গাছ থেকে নেমে যখন সে ফের মাটির উপর দাঁড়ালো, তখন তার ঘাম হচ্ছে পরিশ্রমে। কিন্তু থামলে তো চলবে না। জয় পতাকা বাবুর যদি কিছু হয়ে থাকে, তবে সেই তো দায়ী। বালিয়াড়িটার কাছাকাছি এসে আরো কিছুক্ষণ পৌঁছতে সময় লাগলো তার। যখন পৌঁছলো তখন নিশুত রাতের উজ্জ্বল জ্যোৎস্নায় চারদিক ভারী অদ্ভুত দেখাচ্ছে। বাতাসে একটা কণ্ঠস্বর ফের হাহাকার করে উঠল, ডিনার শেষ, ডিনার শেষ। ভূতু বালিয়াড়ির মাঝখানে ধ্বংসস্তূপটার দিকে চেয়ে চেঁচিয়ে বলল, কিসের ডিনার? কেউ জবাব দিল না। ভূতু বালিয়াড়ির দিকে পা বাড়ালো। সেই জঙ্গলে চোরাবালি আছে বলে শুনেছে। এই সেই চোরাবালি নয় তো? সে একটা মরা গাছের ডাল কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দিয়ে দেখলো ভুস করে ডুবে যায়। তাহলে এই সেই চোরাবালি। কিন্তু ওই ধ্বংসস্তূপের ভিতরে সব রহস্যের সমাধান আছে, এরকম মনে হচ্ছিল তার। সে জঙ্গলের মধ্যে চারপাশটা খুঁজে একটা শক্ত আর লম্বা ডান্ডা জোগাড় করে ফেললো। তারপর ডান্ডাটা বালির মধ্যে গুঁজে কতটা গভীর তা মেপে দেখার চেষ্টা করলো। ডান্ডাটা সম্পূর্ণই ঢুকে গেল ভিতরে, কোথাও ঠেকলো না। কিন্তু ধৈর্য হারালো না সে। ওখানে যখন ধ্বংসস্তূপ আছে, তখন পথ নিশ্চয়ই ছিল। এটা খুঁজে বের করতে হবে। সেই হাহাকার আবার বলে গেল, পথ নেই, পথ নেই। ভূতু তবু ডান্ডাটা দিয়ে বালিয়াড়ির বিভিন্ন জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু যেই আবার খোঁচাখুচি শুরু করলো, তখনই স্পষ্ট টের পেল পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, তাকে লক্ষ্য করছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস যেন পড়ল। ভুতুর গায়ে একটু কাঁটা দিল। স্কাউট ছুরিটা বাগিয়ে ধরে সে বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু তবু যেন মনে হচ্ছে কেউ আছে।
সামনেই একটা মানুষ সমান উঁচু ঝোপ। ভূতু এগিয়ে গিয়ে ঝোপটার গায়ে ডান্ডা দিয়ে কয়েকটা ঘা বসালো। ৩ ঘা বসানোর পর চতুর্থবার লাঠিটা যেই তুলেছে, অমনি হঠাৎ তার হাত থেকে কে যেন এক মোচড়ে লাঠিটা কেড়ে নিল। তারপর যে ঘটনা ঘটলো তা চোখে দেখলেও বিশ্বাস হয় না। ভূতু দেখলো তার হাত ছাড়া লাঠিটা শূন্যে লম্বমান হয়ে ঝুলে আছে। তারপর লাঠিটা ধীরে ধীরে দুলতে দুলতে বালিয়াড়ির ওপর দিয়ে ভেসে ভেসে চলে যেতে লাগলো। আর লাঠিটার সঙ্গে সঙ্গে বালির ওপর ফুটফুটে জ্যোৎস্নায় পায়ের ছাপ ফুটে উঠতে লাগলো। ভুতুর গায়ে কাঁটা দিল। মাথা ঘুরে সে হয়তো অজ্ঞান হয়ে পড়েই যেত। অতি কষ্টে সে দাঁতে দাঁত চেপে হাতে চিমটি কেটে নিজেকে ঠিক রাখলো। দেখলো লাঠিটা সেই ধ্বংসস্তূপে পৌঁছে ঝোপঝাড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্তম্ভিত ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ভূতু। মাথাটা ধোঁয়াটে, মুখটা দূর দূর করছে, হাত পা ঠান্ডা। কিন্তু গোয়ার গোবিন্দ ডান পিঠে ভূতু সহজে হার মানে না। সে ধীরে ধীরে বালিয়াড়ির কাছে এগিয়ে গিয়ে নিচু হয়ে পায়ের ছাপটা পরীক্ষা করলো। মস্ত বড় পা, তবে আঙুল টাঙুলের কোনো ছাপ নেই। হয়তো অদৃশ্য একজোড়া জুতো হেঁটে গেছে। বেশ গভীর ওজনদার ছাপ। হঠাৎ ভূতোর ভয় ডর কেটে গেল। তার মনে হলো ওই ধ্বংসস্তূপে যাওয়ার পথ হয়তো এইটাই। কেউ তাকে হয়তো পথ দেখাচ্ছে। সে ভূত হলে হবে, ভূতও তাতে আপত্তি নেই। ভূতও প্রথম ছাপটার ওপর একটা পা রেখে দেখলো, না, দেবে যাচ্ছে না। সাহসে ভর করে সে ছাপটার ওপর দাঁড়ালো। তারপর পরের পা রাখলো পরের ছাপটার ওপর। তারপর এইভাবে ধীরে ধীরে এগোতে লাগলো। কপালে কিছু কিছু ঘাম হচ্ছে, বুকটা দূর দূর করছে, গলা শুকিয়ে আসছে। তবু শেষ অবধি দেখতে হবে। তার খুব মনে হচ্ছে জয় পতাকা বাবু নিরুদ্দেশ হয়েছেন ওই ধ্বংসস্তূপেই। খুব ধীর পায়ে দ্রুত এগোচ্ছিল, কিন্তু কেমন একটা অস্বস্তিও বোধ করছিল সে। কেবলই মনে হচ্ছে সামনে ঝোপঝাড়ের আড়াল থেকে চোরা চোখে তাকে কেউ লক্ষ্য করছে। হাহাকারের শব্দে বাতাসটা আর একবার বালিতে ঝড় তুলে বয়ে গেল, বলে গেল, ফেরার পথ নেই, ফেরার পথ নেই, ডিনার শেষ। ঝড়ে দাঁড়িয়ে গিয়ে চোখ তাকালো পুতু। বালির ঝাপটায় তার শরীর কণ্টকিত হলো। তারপর চোখ চেয়ে যা দেখলো তা আতঙ্কজনক। বালির ঝড়ে সামনের ও পিছনের সব পদচিহ্ন মুছে গেছে। সে ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে। ভূতু কি করবে তা প্রথমে বুঝতে পারল না। এক পা এদিক ওদিক হলেই বালিতে ডুবে মরতে হবে, কিন্তু অনন্তকাল তো আর দাঁড়িয়ে থাকাও যাবে না। ভূতু স্কুলের সেরা খেলোয়াড়। সে চমৎকার দৌড়তে পারে। যদি বাকি পথটুকু সে খুব জোরে দৌড়য়, তাহলে হয়তো চূড়াবালিতে ডুববার আগেই পৌঁছে যেতে পারবে ডাঙা জমিতে। কিন্তু মুশকিল হলো বালির ওপর জোরে দৌড়নো অসম্ভব। ভূতুকে বিপদের ঝুঁকি নিতেই হবে। সে জায়গায় দাঁড়িয়ে কয়েকবার জোর পায়ে লাফিয়ে ওয়ার্ম আপ করে নিল। তারপর 100 মিটার দৌড়ে স্টার্ট নেওয়ার ভঙ্গিতে দাঁড়ালো। বুক ভরে দম নিল। তারপর চিতাবাঘের মতো দৌড় শুরু করলো। প্রতি পদক্ষেপেই তার পা ক্রমে গ্রাস করে নিচ্ছে চোরাবালি। কিন্তু ভূতু সময় নিচ্ছে না। পরের পা বাড়িয়ে পিছনের পা টেনে নিয়ে প্রায় উড়ে যাওয়ার চেষ্টা করছে। শেষ কয়েক ফুট যখন বাকি, তখন সে পড়ে গেল। কিন্তু পড়েই গড়াতে শুরু করলো। তারপর কি হলো তার আর মনে নেই। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতড়ে সিরিজ থেকে নেওয়া গল্প পটাশগড়ের জঙ্গলে। আজ ছিল দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে।